নমস্কার। গ্রো ক্যাপ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে বলি, আজকে আমরা আবার এসেছি আপনাদের জন্য কিছু নিয়ে। কি নিয়ে? না, আপনাদেরকে আগেও বলেছিলাম যারা বিভিন্ন স্টক হোল্ড করে আছেন বা বিভিন্ন স্টকে আপনারা মানে জানতে চান যে ফান্ডামেন্টাল কোনটা ভালো স্টক হতে পারে, সেটা খারাপ না ঠিক, সেটা হয়তো আপনি স্টক হোল্ড করে বসে আছেন, সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে অ্যানালিসিস করে জানাবো। তো এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ভিউ, কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয়। তো সেখান থেকে আজকেও আমাদের সাথে আছেন মিস্টার অনিক মিত্র। উনি আপনারা জানেন যে সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট। দীর্ঘ 18 বছর ধরে উনি ডোমেস্টিক ইনস্টিটিউশনদের সাথে কাজ করে এসেছেন। তো আজকে আপনাদেরকে একটি স্টক সম্বন্ধে তো বলবোই, কোন স্টকটা নিয়ে বলবো সেটাও আমি বলছি। কিন্তু তার আগে আপনারা কিন্তু যারা এই ধরনের ভিডিও পেতে চান, অর্থাৎ টেকনিক্যাল ফান্ডামেন্টাল এই বিষয়গুলো কি আছে মার্কেটে, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম স্যার। আজকে আমরা আহ, কিসের ওপরে করছি? আমরা কোন স্টক আজকে করছি স্যার? ফান্ডামেন্টাল অ্যানালিসিস। টাটা মোটরস। টাটা টাটা মোটরস। মোটরসে হ্যাঁ, ডিমার্জারের পরে অনেকের মনে অনেক আচ্ছা। প্রশ্ন রয়েছে আচ্ছা, যে কোথায় রয়েছে, এতে কি সুবিধা অসুবিধা কি হলো। তো ঠিক আছে। সেগুলো নিয়ে আমি কথা বলবো। তাহলে প্রথমে টাটা মোটরসের একটু টেকনিক্যাল চার্টটা আপনাদের সকলের সামনে তুলে ধরি, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো আমি জাস্ট এটা স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সামনে। এখানে দেখতে পাবেন আপনারা, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। টাটা মোটরস। আমি যদি এই মুহূর্তে দাঁড়াই এবং দাঁড়িয়ে যদি আমি দেখি এটার উইকলি চার্ট, কারণ আমি একটু লংয়ের কথাই বলছি, আমি এখানে ইন্টারডে কথা বলছি না। টাটা মোটরস কন্টিনিউয়াসলি এটা দেখতে পাচ্ছেন এখন 455 চলছে। ঠিক আছে। এবং আমি যদি প্যাসেঞ্জার ভেহিকেলসটা বলি, তো সেটা প্রায় নিয়ার অ্যাবাউট 340, অর্থাৎ প্রায় 340-এর কাছাকাছি এই মুহূর্তে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আহ, যে ডিমার্জার হয়েছে এবং তারপরে যে মার্কেটে এই পরিস্থিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি আর বেশি দেরি করব না। আপনাদের অনেকেই জানার ইচ্ছা আছে যে ভবিষ্যৎ কি টাটা মোটরসের, অর্থাৎ আমরা কি কতটা আমরা জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। স্যারকে প্রথমেই বলি, স্যার আপনি বলুন, মানে টাটা মোটরসের যে এই মুহূর্তে যদি আমার কাছে থাকে বা থেকে থাকে, সেক্ষেত্রে আমার কি করা উচিত বা আমার ভিউ লং টার্মে কতদিন চিন্তা ভাবনা করা উচিত, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে টাটা মোটরসের ভবিষ্যৎ কি, যেখানে আমি কি এটা মানে কন্টিনিউ রাখতে পারি কিনা, সেই সম্বন্ধে আপনি আপনার ব্যক্তিগত ভিউ বা আপনি আপনার অ্যানালিসিস যদি বলেন। আচ্ছা, সবার আগে আমার একটা ডিসক্লেমার, যেহেতু আমরা একটা স্পেসিফিক স্টক নিয়ে কথা বলছি, তাই এই স্টকটাতে আমার কিন্তু কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নেই। তো আমি আজকে যেটা ডিসকাস করতে যাচ্ছি যে আমার ওপিনিয়নটা শেয়ার করব। আর আপনি জানেন যে আপনারা জানেন যে ওপিনিয়ন মানে একটা পজিশন ডিফার করে ইনভেস্টর টু ইনভেস্টর। কেউ লং টার্ম, কেউ শর্ট টার্ম, ডিফারেন্ট ইনভেস্টার্স এর ডিফারেন্ট রিস্ক অ্যাপেটাইট। তো কোনো প্রোটোটাইপ হয় না। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো আমি হোল্ড করলে কি করতাম, আমার কাছে থাকলে আমি কি করতাম, সেই ডিসকাশনটা আমি করব। আর আহ, এখন কোথায় রয়েছে টাটা মোটরস, শর্ট টার্মে তার কি দেখা যাচ্ছে এবং লং টার্মে কি রকম লাগছে, তো সেই ওপিনিয়নটা বা ভিউটা আমি শেয়ার করব। তো সবার প্রথম বলি যে ডিমার্জারটা হয়ে, আচ্ছা আপনি যেটা বললেন প্রীতম, যে আমার যদি হোল্ডিং থাকে লং টার্ম, মানে তাহলে আমি কি করব। যেরকম আগেই বললাম যে শর্ট টার্ম হলে আমি একরকম ভিউ, লং টার্মে আর একরকম। যদি শর্ট টার্ম কিছু ভলাটিলিটি থেকে থাকতে পারে, স্পেসিফিক্যালি প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টটাতে শর্ট টার্মে কিছু ভলাটিলিটি, কিছু আনসার্টেনটি ডেফিনেটলি রয়েছে। লং টার্মের ভিউ কিন্তু ইন্ট্যাক্ট আছে যে লং টার্মে এটা কোম্পানি ভালো করা উচিত। এবার কি বেসিসে কথাটা বলছি সেটা আগে জানতে হবে। একদম। তো
শুরু করি আগে যে ডিমার্জারের ফলে কি হয়েছে, ডিমার্জারটা কি পজিটিভ ছিল? হুম, দেখুন, ডিমার্জারটা অবশ্যই পজিটিভ ছিল। আই ওয়াজ ভেরি মাচ ইনস্ট্রুমেন্টাল, বহু সময় ধরে আমি বলে আসছি ডিমার্জারটার কথা যে হওয়া উচিত। টাটা মোটরস তার অনেক পরে ডিসিশন নিয়েছে যে আমি অনেক প্ল্যাটফর্মেও বলেছি যে টাটা মোটরস এর ডিমার্জার হওয়া দরকার, কারণ টাটা মোটরস এর যে কনসলিডেটেড নাম্বারসটা আসতো বিফোর ডিমার্জার, সেখানে প্রায় 80% কন্ট্রিবিউশন একা করতে হচ্ছে জেলার। জি। আর আপনারা জানেন যে ইন্ডিয়া হুম, বিজনেসে, হুম। হ্যালো, হ্যাঁ, প্রীতম শুনতে বলুন। পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো ইন্ডিয়া বিজনেসে যে এলসিভি এবং এমএইচসিভি, মানে হচ্ছে লাইট কমার্শিয়াল ভেহিকেল অ্যান্ড মিডিয়াম অ্যান্ড হেভি কমার্শিয়াল ভেহিকেল, এই সেগমেন্টে টাটা মোটরস কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দা কি প্লেয়ার্স। তার আচ্ছা। মধ্যে এলসিভি তে এরা মার্কেট লিডার, এমএইচসিভি তে আফটার অশোক লেল্যান্ড টাটা মোটরসই আসে। তো হিউজ মার্কেট, বিশাল মার্কেট, এবং এক্ষেত্রে লিমিটেড কম্পিটিটর, এত বড় মার্কেট, এবং মার্কেট ইজ কনস্ট্যান্টলি গ্রোয়িং। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কোনো বেনিফিট, শেয়ার হোল্ডার্সরা কিন্তু কোনো বেনিফিট পাচ্ছিল না ওই ইন্ডিয়া বিজনেস ভালো করা সত্ত্বেও। তার কারণ হচ্ছে জেএলআর এর 80% রেভিনিউ কন্ট্রিবিউশন, মানে বুঝতে পারছেন, সামান্য একটু ডান দিক বাঁ দিক হলে সেটার ইম্প্যাক্ট বা সেটা অফসেট করে দিচ্ছিল আপনার আমাদের ইন্ডিয়া বিজনেস, যেটা কমার্শিয়াল ভেহিকেল বিজনেস, সেই বিজনেসের বেনিফিটটাকে। তো যার জন্য টাটা মোটরস এর শেয়ার হোল্ডারদের ভ্যালু আনলকিং এর দরকার ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিমার্জারটা খুব ভালো হয়েছে। এবার আমরা আলাদাভাবে ডিসিশন নিতে পারবো, দরকার হলে আমরা ভাবতে পারি শুধু ইন্ডিয়া বিজনেস ফোকাস করবো, যেরকম এই মুহূর্তে আমরা জানি যে অনেক ভলাটিলিটি রয়েছে গ্লোবাল মার্কেটে। হুম, ইউরোপ রাশিয়া টেনশন এক এক সময় সামনে আসবে, ট্যারিফ আছে। আমি যদি মনে করি যে না, আমি ইন্টারন্যাশনাল বিজনেসকে অ্যাভয়েড করব, তাহলে আমি হয়তো টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলকে অ্যাভয়েড করতে পারি। কিন্তু কমার্শিয়াল ভেহিকেলও এখন একটা টেক ওভারের ফলে কমার্শিয়াল ভেহিকেলটাও ইন্টারন্যাশনাল এক্সপোজার, ইউরোপের এক্সপোজার পেয়ে যাবে। ওরা বেসিক্যালি ইভেকো বলে একটা কোম্পানিকে টেক ওভার করছে, আমি বলবো এটা শেষে। আচ্ছা। তো তো, এই মুহূর্তে দাঁড়িয়ে আহ, এই ডিমার্জারটা পজিটিভ, এটা দিয়ে আমি শুরু করলাম। ওকে। এবার বলি যে আমি বললাম যে শর্ট টার্ম ইম্প্যাক্ট, লং টার্ম ইম্প্যাক্ট আলাদা করে বলছি। আগে আমি নিচ্ছি প্যাসেঞ্জার ভেহিকেলটা। এবার হুম, দেখুন, প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টটা যদি দেখতে চান, তাহলে ইন্ডিয়াতে প্যাসেঞ্জার ভেহিকেল ডিড স্প্লেন্ডিড, দারুণ করেছে। যদি দেখেন 2020 নভেম্বর থেকে যদি ওর ডেটা দেখেন, দে ইউজ টু হোল্ড অ্যারাউন্ড 7% মার্কেট শেয়ার ইন ইন্ডিয়া। মানে আমি প্যাসেঞ্জার ভেহিকেলে 7% মার্কেট শেয়ার ছিল, যেখানে আহ, প্রায় 45-46% মার্কেট শেয়ার হোল্ড করতো মারুতি। মারুতি সুজুকি। সেখান থেকে, হ্যাঁ, সেখান থেকে টাটা মোটরস এর ওই কোভিড এর পিরিয়ডে, মানে টাটা মোটরস এসইউভিটাকে মার্কেটে পুশ করেছে উইথ দেয়ার জেএলআর এক্সপার্টাইজ। তো আচ্ছা। এটা রেভলিউশন করেছে, ওরা ওখান থেকে মার্কেট শেয়ার ওদের বাড়িয়ে 7% থেকে 13%-এর দিকে নিয়ে গেল। তো প্রায় নিয়ার এইটা, অ্যাবাউট এই যে ডবল। ওভার, হ্যাঁ, এটা এই যে 2 ইয়ার্সে এটা ডাবল করলো। মারুতি ওখানে অনেকটা স্লিপ করলো, প্রায় 39%-এ চলে যেত। ঠিক আছে, মারুতি অনেকটা রিভ্যাম্প করে গেছে, মারুতির আলাদা কিছু ইস্যুস ছিল। তো মারুতি অনেকটাই রিভ্যাম্প করে গেছে। এবং সেকেন্ড নাম্বার ছিল, মারুতির পরে ছিল হুন্ডাই। তো হোন্ডাই। হুন্ডাই প্রায় 13%-এর মতো মার্কেট শেয়ারে সেকেন্ড পজিশন ছিল। তো আহ, এই যে টাটা মোটরস কিন্তু হুন্ডাইকে টাচ করলো একটা, কয়েকটা মাসে এরকমও দেখা গেছে ওরা নাম্বার 2 বিটিং হুন্ডাই। তো মাহিন্দ্রা মাহিন্দ্রা আবার পরে পিক আপ করেছে, সেটাই আসছে। কিন্তু এসইউভিতে পাঞ্চ আর নেক্সন, এই দুটো মডেল, মানে দুটো ব্র্যান্ড ডিড স্প্লেন্ডিড। মানে এই মাসে গিয়ে দেখলে দেখতে পাবেন পাঞ্চ আর নেক্সন একা বোধহয় 10 মিলিয়ন সেলস করেছে। তো আহ, এটা ম্যাসিভ আর কি। না, শুধু বুঝতে পাঞ্চই করেছে বোধহয় 1 লাখ, 1 লাখ ভলিউম টাচ করেছে শুধু পাঞ্চ। তো এটা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এসইউভি, দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাচিভ 1 লাখ সেলস ইন দ্য শর্টেস্ট পিরিয়ড অফ টাইম। তো নো ডাউট খুব ভালো করেছে। আরো নতুন নতুন মডেল আসছে, নিউ লঞ্চেস আসছে, মার্কেটটাকে অন্যভাবে অ্যাট্রাক্ট করছে। আর সব থেকে বড় কথা, বিল্ড কোয়ালিটিতে টাটা মোটরস একটা রেভলিউশন এনেছে, যেটা একটা বড় ড্রব্যাক মারুতির জন্য।
মারুতি সেফটিকে শুধুমাত্র ওই এয়ার ব্যাগ দিয়ে কাউন্ট করছিল। একদম। এই প্রশ্নটা আমার ছিলটা মারুতির কাছে একটা সময়। তো টাটা মোটরস এর বিল্ড কোয়ালিটি ডেফিনেশনটা একদম প্রপার, এবং আমরা দেখেছি বহু ইন্টারনেট ভিডিওতে আমরা দেখতে পাই যে টাটা মোটরস এর বিল্ড কোয়ালিটি ইজ আনপ্যারাল। তো ওভারঅল টাটা মোটরস এই সেগমেন্টটাও খুব ভালো করছে, মানে ইন্ডিয়া এসইউভি বা ইন্ডিয়া প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টটা খুব ভালো করছে, কিন্তু তার রেভিনিউ কন্ট্রিবিউশন মিনিমাম। হুম। এবার যদি আমি দেখি যে টাটা মোটরস এর মেজর যে রেভিনিউ কন্ট্রিবিউশন, যেটা হচ্ছে আপনার জেলার মানে জ্যাগুয়ার অ্যান্ড ল্যান্ড ল্যান্ড রোভার, রোভার। এই বিজনেসটা হচ্ছে মেজর রেভিনিউ কন্ট্রিবিউটর টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে এখন, মানে কনসলিডেটেডও তাই ছিল বিফোর দি মার্জার। তো আহ, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আগে ভাবতে হবে যে ইউএস ট্যারিফ শুধু ইন্ডিয়ার জন্য নয়, গ্লোবালি ইউএস ট্যারিফটা ইম্পোজ করা হয়েছিল। তো জেএলআর এর যে প্রোডাকশন ইউনিটগুলো সেগুলো কিন্তু ইউকে আর স্লোভাকিয়াতে আছে। আচ্ছা। তো তিনটে জেএলআর ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আপনার ইউকে তে। আর একটা সামারসেটে একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে টাটা মোটরসের, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইন ইউরোপ। আর স্লোভাকিয়াতে ওদের আর একটা আহ, ওখানে ওরা ডিফেন্ডার আর কি বলে ডিসকভারি ম্যানুফ্যাকচার করে। তো ওটা ল্যান্ড রোভার ডিসকভারি অ্যান্ড ল্যান্ড রোভার ডিফেন্ডার ম্যানুফ্যাকচার করে। তো এই কটা ফেসিলিটি দিয়ে ওরা কিন্তু মোটামুটি ইউরোপ চায়না মার্কেটটাকে কেটার করে। এখন সমস্যা যেটা হয়েছে যে ইউএস এর আগে ট্যাক্স ছিল 2.5%। ট্যারিফ যখন লাগালো তখন 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছিল ট্রাম্প গভর্নমেন্ট। তো সেটা একটা মেজর ড্রব্যাক ছিল। তারপরে সেটাকে রিডিউস করে এখন ওরা ওই 10 থেকে 15%-এর মধ্যে ট্যাক্স রেঞ্জে আছে ওটা। মানে রেঞ্জ এই কারণে বলছি যে এখানে আহ, বিভিন্ন গাড়ি বা আহ, একটা কোটার ব্যাপারও রয়েছে, যে এর উপরে হলে 15%, এর নিচে হলে একদম, টেন একদম, পার্সেন্ট একদম। এরকম একটা হুম, ব্যাপারও রয়েছে। তো 10 থেকে 15%-এর মতো হুম। একটা কোটাতে ট্যারিফ তাই ভাই। ইম্পোজড হচ্ছে ওদের। তো সেটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি ডিমান্ডে এসে যায়, বা ওদেরও কস্টটাকে অ্যাবজর্ভ করতে হচ্ছে। আচ্ছা, চায়নাতে একটা সমস্যা হয়েছে। চায়নার আগে বলি, চায়নাতে একটা ট্যাক্স ইম্পোজ করেছে চাইনিজ গভর্নমেন্ট। সেই ট্যাক্সটা হচ্ছে লাক্সুরি ট্যাক্স। এই আচ্ছা। লাক্সুরি ট্যাক্সটা ওদের আরএনবি মানে ওদের কারেন্সিতে ইম্পোজ করা হয়েছে, মানে ইউএনএ ইম্পোজ করা হয়েছে একটা সার্টেন দামের ওপরের গাড়িতে। তো এই আচ্ছা। লাক্সুরি ট্যাক্সটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে চায়না সেলস। আচ্ছা। এটা 2 নম্বর। 3 নম্বর, একটা কোম্পানি রয়েছে নেক্সপেরিয়া। নেক্সপেরিয়া বলে যে কোম্পানিটা রয়েছে, এরা বেসিক্যালি চিপ ম্যানুফ্যাকচারার। এই কোম্পানিটা হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডস। এখন সমস্যা হচ্ছে নেক্সপিরিয়ার ওনার হচ্ছে একটা চাইনিজ কোম্পানি। সেই কোম্পানিটার নাম হচ্ছে উইংটেক উইংটেক টেকনোলজিস। তো উইংটেক যেহেতু চাইনিজ ওনার, সেই নেদারল্যান্ডসে ওরা চিপ ম্যানুফ্যাকচার করছে। তো ওই চিপগুলো হলো বেসিক সেমিকন্ডাক্টর চিপ, যেটা আপনার আহ, আহ, লাগছে ওই অটো, মানে অটো ম্যানুফ্যাকচারিং এর, মানে অটোতে লাগছে। অটো মানে আমি বলছি অটোমোবাইলস এ লাগছে। তো অটোমোবাইলসে। এখানে, হ্যাঁ, এখানে এই একটা কনফ্লিক্ট হয় ডাচ গভর্নমেন্টের, মানে নেদারল্যান্ডস এর কোম্পানি। তো তো ডাচ গভর্নমেন্টের আচ্ছা। সাথে নেক্সপিরিয়ার একটা কনফ্লিক্ট হয়। ওরা কি করছিল, ওরা চেষ্টা করছিল নেক্সপিরিয়াটাকে কিনে নেবে। আচ্ছা। তো মানে ওদের ওই উইংটেক থেকে সরিয়ে দেবার চেষ্টা করছিল। তো এটা নিয়ে একটা কনফ্লিক্ট ছিল, এবং সেই জন্য একটা ডিসরাপশন হয়েছিল। চিপ ম্যানুফ্যাকচারিং করে ওরা যে আহ, চায়নাতে পাঠাবে, সেখানেও একটা ডিসরাপশন হয়েছে। তো চায়নাতে আমরা দুরকম সমস্যা দেখলাম। তবে ওটা এখন সমস্যাটা একটু নেগোসিয়েশনের স্টেজে এসেছে। তো এখন অনেকটা ইমপ্রুভ করে গেছে। তবুও যা ইনফরমেশন আসছে তাতে চিপের সাপ্লাইয়ে ভলাটিলিটি চায়নাতে রয়েছে ফ্রম নেক্সট পিরিয়ড। তো মেন সমস্যা কেটে গেলেও এখনো সেটা পারসিস্ট করছে। তো এই সমস্যাগুলো আপনি বুঝতে পারছেন টেম্পোরারি, এগুলোর শর্ট টার্ম ভলাটিলিটি ওর পারফরমেন্সে আনবে। এবার লাস্ট কোয়ার্টার Q2টা অবশ্যই ভালো করেনি। এবিটা লেভেলে লস রিপোর্ট করেছে। সেগুলোর কারণ হচ্ছে, আপনি যদি দেখেন
যে লাস্ট একটা সাইবার অ্যাটাক হয়েছিল, যেটার ফলে কি হয়েছিল, ওরা প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল। তো আচ্ছা। 8 অক্টোবর থেকে ওরা প্রোডাকশন রিজিউম করেছে, তার একটা ইম্প্যাক্ট, পুরো ইম্প্যাক্টটাই আপনার কিউ 2 তে ছিল। এবার কিউ 3 ওর একটু সামান্য হয়তো কয়েকটা দিনের ইম্প্যাক্ট, কারণ ওরা শুরু করেই তো ফুল ফ্লেজেড প্রোডাকশন চালু করতে পারেনি। তো না। সেটা আস্তে আস্তে ফেজ বাই ফেজ হচ্ছে, তো তার জন্য হয়তো কিছুটা ইম্প্যাক্ট কিউ 3 তেও অল্প হলেও কিছুটা ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে, তো কিউ 3 রেজাল্টেও একটা ইম্প্যাক্ট থাকলে থাকতে পারে। কিন্তু এগুলো আমি বললাম যেগুলোর হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ওভারঅল হুম ওর হুম। ফিনান্সিয়ালসে থাকতে পারে। এবার আমরা আগেও দেখেছি যে ইউরোপে ডিমান্ড রিলেটেড ইস্যুস ছিল। তারপর টাটা মোটরস কি করছিল, যেহেতু ইউরোপের টার্গেট হচ্ছে 2040-র মধ্যে পুরো দমে ওরা চলে যাবে ইভিতে। তো সেই কনভার্সন ফেজটাতে জেএলআর কেও ইভিতে কনভার্ট করার একটা ড্রাইভ ছিল, যার জন্য আপনি যদি নাম্বারস গুলো দেখেন, ওভারঅল সেলস নাম্বার গুলো দেখেন, প্রীতম যদি একটু স্ক্রিনটা শেয়ার করেন হ্যাঁ, আমি ওই শেয়ার করছি। আহ, হ্যাঁ, ওই নাম্বারস গুলো দিয়ে, তাহলে দেখতে পাবেন যে মোটামুটি জিওগ্রাফি ওয়াইজ যদি দেখেন, হুম। দেখতে পাবেন যে আহ, কিভাবে ওভারঅল জেএলআর এর পারফরমেন্সটা, মানে মডেল ওয়াইজ যদি দেখেন, তাহলে দেখবেন যে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভারের পারফরমেন্সটা কিভাবে ইম্প্যাক্টেড হয়েছে। আমার কাছে সামনে Q4 FY 2024 আছে, প্রথম আচ্ছা। যে রোটা Q4 FY 2024, সেখানে আপনি যদি দেখেন, দেখবেন টোটাল জাগুয়ারের সেলস ছিল 13,528 ইউনিট। তো সেটা একদমই। Q3 FY 2026-এ সে 1200-তে এসে দাঁড়িয়েছে, 13,000 থেকে 1200-তে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, ল্যান্ড রোভার 96,662, 96,662 ছিল Q4 FY 2024-এ। এবারে এসে সেটা 57,878 এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন ড্রপটা? আপনি ওয়াই যদি দেখেন, মানে আপনি যদি Q3-র সাথে Q3 FY 2025 কম্পেয়ার করেন, তাহলে দেখবেন 98,000 থেকে ওটা কমে 57-58,000 এসে দাঁড়িয়েছে। হুম। তো একদমই তাই। রেঞ্জ রোভারটা 22-23 হাজার থেকে 10,000-এ নেমেছে, একদম। ডিফেন্ডারটা 30,000 থেকে 21,000-এ নেমেছে। তো ওভারঅল এই ইম্প্যাক্টটা, মানে আমি যদি টোটাল জেলার এর নাম্বার দেখি, Q3-তে 1 লাখ প্লাস সেল ছিল, 1,04,000 এর মতো সেল ছিল টোটালটায়। আর হুম সেটা হুম। এখন দাঁড়িয়েছে 59,000, অলমোস্ট হাফ, মানে আপ। 40% প্লাস আপনার শেডেড। এটার কারণ হচ্ছে আহ, টাটা মোটরস কি করছে, টাটা মোটরস এর একটা ওই জেএলআর কে ফুললি ইলেকট্রিক করার জন্য টাটা মোটরস ওই জ্যাগুয়ারটাকে মার্কেট থেকে কমিয়ে দিচ্ছে, তুলে নিচ্ছে। আচ্ছা নিয়ে তার আচ্ছা। বদলে ওরা আহ, মানে ইভি জ্যাগুয়ার ছাড়বে মার্কেট। তো আচ্ছা। এই যে পিরিয়ডটা, এটা একটা ট্রানজিশন পিরিয়ড, এই পিরিয়ডটা সবসময়তেই টাফ হবে, কিন্তু ট্রানজিশন তো হতেই হবে। আহ, এটা একটা ব্যাপার। আর তারপরে একটু ডিমান্ড ক্রাঞ্চও ছিল ডেফিনেটলি, আপনি জানেন ইউরোপের ওভারঅল, ইউরোপ খারাপ ছিল, ইউএসও খারাপ ছিল। হুম তো হুম। মোটামুটি অনেকটা ইমপ্রুভ করেছে ওই ডিমান্ড, যে ডিমান্ড ক্রাঞ্চ যেটা ছিল সেটা অনেকটা ইমপ্রুভ করেছে, কিন্তু তাহলেও পুরোপুরি একদম নর্মালাইজ হয়নি। তো এই যে ট্রানজিশন ফেজটা, যার জন্য আমি বলছিলাম শর্ট টার্মে একটু ভলাটিলিটি, শর্ট টার্মে হয়তো ফিনান্সিয়ালস গুলো ওইভাবে সাপোর্টিভ হবে না। তার কারণ ওইটাই যে জাগুয়ারটাও কিন্তু একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, চলছে। যেটার একদমই জন্য তাই। ইম্প্যাক্ট একটা থেকে যাবে। আচ্ছা, এবার দেখি যে ম্যানেজমেন্ট কি বলছে। আচ্ছা, এখানে আরো কয়েকটা ফ্যাক্টর রয়েছে। এখানে না কোম্পানি কি করছে, কস্ট রেশনালাইজেশন করছে। বলছে প্রায় 500-র মতো ম্যানেজেরিয়াল স্টাফ কিন্তু এক্সিট করে গেছে কোম্পানি থেকে। কোম্পানি কি করছে, কস্ট রেশনালাইজেশন করছে, প্রচুর অটোমেশন করছে, আচ্ছা। যাতে আহ, যাতে ওদের কস্টটা মিনিমাইজড হয়। তো যেখান থেকে যা করার ওরা করছে টাটা মোটরস। আচ্ছা, টাটা মোটরস আরেকটা জিনিস করেছে, টাটা মোটরস এর যে ইন্ডিয়ান এসইউভিস গুলো, ওইগুলো নিয়ে না ওরা সাউথ আফ্রিকান মার্কেটে ঢুকেছে। ওই আচ্ছা। মার্কেটে কিন্তু অনেকটা ইন্ডিয়ান মার্কেটের মতো, মানে ওটা ওই জেএলআর এর মার্কেটের মতো মার্কেট নয়। নয়। জেএলআরটা হুম। কি ইউকে তে আর ইউএসএ তে বিক্রি হয় আর চায়নাতে বিক্রি হয়। সাউথ আফ্রিকা মার্কেটে ওরা ইন্ডিয়ান প্রোডাক্টস গুলো নিয়ে ঢুকেছে। তো এটা নতুন এন্ট্রি, এটা নতুন উইন্ডো খুলে দেবে ওদের জন্য। তো অবভিয়াসলি এগুলো মনিটাইজ হতে সময় লাগে, এগুলো ওভারনাইট হয় না। তো সেই জন্য একটা উইকনেস টেম্পোরারি,
ফিনান্সিয়ালস নাম্বার গুলো হয়তো একটু উইক, একটু আপ টু দা মার্ক নাও আসতে পারে, মানে আসবে না, না আসতে হুম। পারে মানে আসবে না। এগুলো ওভার দ্য পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু কতটা টাইম ফ্রেম এটা বলা বলা একটু টাফ। এবার ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিচ্ছে? ম্যানেজমেন্ট বলছে FY26-এ এবিট 0 থেকে 2%-এর মধ্যে থাকবে, মানে একবারে নমিনাল একটা অপারেটিং প্রফিট হবে, বা একদম ফ্ল্যাট, মানে অপারেটিং প্রফিট হয়তো ওই সামান্য নায়ের মতো একটা অপারেটিং প্রফিট হবে, কি বেশি হলে 2%-এর মতো অপারেটিং প্রফিট মার্জিন হতে পারে। আর ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু এখনো নেগেটিভ থাকছে, প্রায় 2.2 বিলিয়ন থেকে 2.5 বিলিয়ন পাউন্ডের মতো একটা নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো গাইডেন্সও রয়েছে। তো তার আচ্ছা। মানে এই পুরো জার্নিটাতে ডেফিনেটলি ওরা এখন প্রচুর ক্যাশ বার্ন করছে ওদের এই ট্রানজিশন ফেজে। তো ন্যাচারালি আপনি দেখছেন যে কত রকম, চায়নার থেকে প্রবলেম, ইউরোপ থেকে প্রবলেম, ডিম্যান্ড প্রবলেম, ইউএস থেকে ট্যারিফ প্রবলেম, চারিদিক তো থেকে প্রবলেম আসে, তার মধ্যে ইউরোপে ট্রানজিশনটা চলছে। হ্যাঁ। তো এই সব কিছুর একটা ইম্প্যাক্ট অবশ্যই টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলে আছে এবং আচ্ছা। থাকবে আগামী বেশ কিছুটা সময়ের জন্য। আচ্ছা। তো হোপফুলি আমি কনভে করতে পেরেছি যে কেন টাটা মোটরসটা এখন একটু উইক, বা হয়তো আগামী কিছুটা সময়ও হয়তো কিছু উইক পারফরমেন্স দেবে, একদম তাই একদম, না? কিন্তু লং টার্মের জন্য আমরা এটাকে লং টার্মের জন্য এই পুরো সব ব্যাপারগুলো ঠিক হয়ে গেলে ডেফিনেটলি, লাইক, এরা দ্য মার্কেট লিডার্স, ডেফিনেটলি এরা ভালো করবে। আর একদম। একটা একটা থ্রেট মাথায় রাখতে হবে, যেটা মাঝে মধ্যে খুব চাড়া দিয়ে উঠছে, খুব হাইভ করছে, সেটা হচ্ছে রাশিয়া, ইউরোপ, একটা টেনশন চলছে ইউক্রেন নিয়ে, ন্যাটোর সাথে রাশিয়ার একটা, এই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ ওদের প্লান্ট গুলো কিন্তু সমস্ত ইউরোপে। আর ইউরোপে আছে। আবার ইকুয়েশনটা মাঝে মধ্যে চেঞ্জও হয়ে যাচ্ছে, আমরা দেখছি কখনো এই ট্যারিফের জন্য, কখনো ন্যাটোর সাথে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের কিছু আহ, মতানৈক্য থাকছে, তখন আবার রাশিয়া যেন ন্যাটোর পাশে দাঁড়াতে পারে এরকম একটা হাইভ শোনা যাচ্ছে। তো হুম। এরকম খুব কমপ্লেক্স একটা গ্লোবাল পলিটিক্স, তো আমাদের একটু ক্লোজলি ওয়াচে রাখতে হবে। একদম ঠিক আছে। একদম। আচ্ছা, তার মানে এবার আমি, কি কমার্শিয়াল ভেহিকেল চলে যাই? হ্যাঁ। হ্যাঁ, কমার্শিয়াল ভেহিকল, এবার আমি একটা জায়গায় বলি তো, যারা অলরেডি হোল্ড হুম। করছে, তো তারা তো একটা বার্তা পেলেন, যে এই মুহূর্তে যদি লং টার্মের চিন্তা ভাবনা করেন তাহলে কি করা উচিত। আর যারা নতুন, মানে অর্থাৎ যারা একদম ভাবছেন টাটা মোটরস এই সময় কি করা উচিত, মানে নেওয়া যায় কি যায় না, তো সেই ব্যাপারে তারাও আপনারা কিন্তু একটা দিক পেলেন, যে এই মুহূর্তে খারাপ সময়, আগামী দিন কিন্তু যখন এগুলো হ্যাঁ, সমস্ত তো কিছু ইনভেস্টরকে কেটে কি যাবে। করতে হবে? ইনভেস্টরকে নিজেকে আগে বুঝতে হবে যে আমি কি চাইছি, আমার কি একদম পক্ষে কি সম্ভব। একদম। আমি নিয়ে নিলাম, নিয়ে ভাবলাম যে আমি 30% গ্রোথ দেখবো, কিন্তু আমার একটু ভলাটিলিটি অ্যাবজর্ভ করতে পারি না, 5% পড়লেই মনে হচ্ছে যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, বা হয়তো সময়টা বেশি লাগছে, আমার ইমপেশেন্স হয়ে যাচ্ছে, সেটা বুঝে করতে হবে যে এইরকমই ছবিটা হতে পারে, একদম মানে হবে ইনফ্যাক্ট। তো সেটাতে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের কতটা পসিবিলিটি থাকবে, হুম, কতটা উইকনেস থাকবে, এই পুরো একদম। ব্যাপারটা বুঝে, মানে বুঝে ওটা করতে হবে। ওয়ার্স্ট সাইডটা ভেবে তবে আপনাকে পজিশন একদম নিতে হবে। একদম একদম। তো সেই বিষয়টাতে একটা কথা বলে রাখবো, যে আপনি যদি ভাবেন যে না আমি এই ফিনান্সিয়াল মার্কেটে যাব, বা আপনি, যারা আমি বেশিরভাগ তাদেরকে বলবো, দেখুন, ট্রেডিং তো অনেকেই করছেন, যারা ইন্টারডে করছেন, বিভিন্ন ট্রেডিং করছেন, কিন্তু আমি তাদের কথা বলছি, এই মুহূর্তে যারা নিজের সময় পান না, অর্থাৎ আপনি ট্রেডিং করার সময় পান না, বাট আপনি কোনো ওয়ার্কিং প্রফেশনাল কোনো সার্ভিসের সাথে যুক্ত আছেন, কিন্তু আপনি ভাবছেন এটা লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করব, তার জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে, আমি যেমনভাবে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা গ্রো ক্যাপ একাডেমিতে ফান্ডামেন্টাল টেকনিক্যাল কোর্স করে, তো ফান্ডামেন্টাল কোর্স আপনারা করতে পারেন, যেখান থেকে আপনি যদি টেকনিক্যাল অলরেডি জেনে থাকেন তাহলে তো খুবই ভালো, এবং টেকনিক্যাল যদি নাও জেনে থাকেন তো আমরা দুটোই করাই, টেকনো ফান্ডা। তো সেখানে আপনারা এটা যদি শিখে নেন তাহলে সুবিধাটা কি হবে, আপনি কিন্তু একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, যে লং টার্মের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আগামী ভবিষ্যতে আপনার আজ থেকে 10 বছরের জন্য, 5 বছরের জন্য, বা 15 বছরের জন্য আপনি একটা লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। শুধুমাত্র যেটা আমি এখানে বলে রাখি, যে আমরা এসআইপি জানি সবাই করি, কারণ না জেনে করি বলে, অর্থাৎ আমরা ভাবি যে এটা এসআইপি করে দিয়েছি, এবার এটা কন্টিনিউ, কিন্তু
একটা জিনিস মাথায় রাখবেন, স্টকের রিটার্ন এবং এসআইপি রিটার্ন দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। এটা কিন্তু আপনারা বোঝেন, এটা আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আগামী দিনে বড় ইনভেস্টর হতে হবে, বা যারা একদম ইয়াং জেনারেশন, যারা এই মুহূর্তে স্টুডেন্ট লাইফে আছেন, বা মানে প্রথমেই ঢুকেছেন আপনারা কাজ করতে কোনো জায়গায়, তাহলে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করার জন্য এখন থেকেই শুরু করে দিন। তো তার জন্য বলবো, ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন। তার কি প্রসেস আছে, একদম নমিনাল ফিজে আমরা সেটা করাচ্ছি। তো অবশ্যই আপনি কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন স্যার, বলুন এরপরে যেটা বলছিলেন। আচ্ছা, তো পরে বলছিলাম যে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল। তো কমার্শিয়াল। প্রথমে, হ্যাঁ, তো কমার্শিয়াল ভেহিকেলে আমরা একটুখানি ইন্ট্রোডাকশন দিয়েছি যে ইন্ডিয়া বিজনেসটা ভালো করার সত্ত্বেও আমরা বেনিফিট পাচ্ছিলাম না। শেয়ার হোল্ডার্সদের ভ্যালুটা আনলক হয়েছে ইডি মার্জারটা হওয়ার পর। তো আহ, এখন এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা যদি দেখি, দেখুন, গভর্নমেন্টের কিন্তু ইনফ্রা পুশ নিয়ে কোনো প্রশ্ন নেই। 1 লাখ ক্রোড় আগের আগের বাজেটে ছিল, তারপরে গত বাজেটে 1.11 লাখ ক্রোড় হুম। ইনফিউজ করার কথা হয়েছে। এই বাজেটে হয়তো আরো ইনফ্রা পুশ বাড়বে, কারণ ইনফ্রা ইজ গোয়িং টু বি আ ড্রাইভার অফ দ্য ইকোনমি, যেটা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ভিশন ছিল। তো সেইভাবেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। যত ইনফ্রাস্ট্রাকচার, যত রোড বিল্ডিং, যত রোড ব্রিজেস, রোড। হাইওয়েজ এগুলো হবে, তত ন্যাচারালি কি হবে বলুন তো, কমিউনিকেশনটা ফাস্টার হবে, একদম। গুড ট্রানজিট ফাস্টার হবে। আর গুড আসলে ট্রানজিট ফাস্টার হতে গেলে কি লাগবে? আপনার কমার্শিয়াল ভেহিকেল লাগবে, একদম। ওই এলসিভি এমএসসিভি এগুলো লাগবে। ঠিক আছে, এবার গভর্নমেন্ট কি আনলো? স্ক্র্যাপেজ পলিসি আনলো, যেটা জানেন। স্ক্র্যাপেজ পলিসি মানে 15 বছরের পুরনো গাড়িগুলোকে স্ক্র্যাপ করে দেওয়া হচ্ছে। তো ম্যাক্সিমাম, এবার ন্যাচারালি কি হচ্ছে, যখন আপনার গাড়ি স্ক্র্যাপ হচ্ছে, তো ডিমান্ড মানে রিপ্লেসমেন্ট ডিমান্ড একটা বেড়ে যাচ্ছে। বেড়ে তো যাচ্ছে একদম। রিপ্লেসমেন্ট ডিমান্ড বাড়ছে মানে আপনার গাড়ির ডিমান্ড বাড়ছে, আপনার কমার্শিয়াল একদম। ভেহিকেলের ডিমান্ড বাড়ছে। একদম। তো এই এই জায়গাগুলোকে কিন্তু ভালোভাবে আহ কম কি বলবো যে কমার্শিয়াল এই অপরচুনিটি গুলোকে কিন্তু ক্যাপচার করেছে এই কোম্পানিজ। তো আচ্ছা। এই ডিমান্ডটা কিন্তু শেষ হয়ে যায়নি। এটা একটা এলিভেটেড ডিমান্ড লেভেল, যেটা কিন্তু কনসিস্টেন্ট। মানে 15 বছর স্ক্র্যাপেজ পলিসি আসার পরে শুধু একবার হয়েছে তা নয়, এটা চলতে থাকবে, চলতে চলতে। থাকছে, তাই নাকি? গোয়িং ফরওয়ার্ড ওই 15 বছর একদম পরে যদি একদম। স্ক্র্যাপ হয়ে যায়, তো এই ডিমান্ডটা কিন্তু ডিমান্ড একটা নতুন বেস সেট করে নিয়েছে। মানে আগে যে ডিমান্ড লেভেলটা হতো, এখন কিন্তু একটা নতুন বেস সেট করছে, যেটা উইচ উইল কিপ অন গ্রোয়িং। কেননা আমার দের ইজ এন অর্গানিক গ্রোথ, কারণ ইকোনমিটা বাড়ছে, বিজনেস বাড়ছে, পার্টিসিপেন্টস বাড়ছে। ন্যাচারালি কি হবে বলুন তো? ন্যাচারালি প্রচুর ফ্লিট ওনার্স আসছে। ন্যাচারালি এই স্কোপটা তো একটা অর্গানিক গ্রোথের স্কোপ ডেফিনেটলি আছে, কিন্তু তার মানে কোনো কিছু লিনিয়ার নয়, স্মুথ নয়। এগুলো সময়ের সাথে হুইপ সস থাকবে, সাইক্লিকালিটি একটা থাকবে, কিন্তু ওভারঅল ওটা ট্রেন্ডিং আপওয়ার্ড, এই ডিম্যান্ডের কার্ভটা। তো দেখুন, ফ্রেট রেট গুলো বাড়ছে। তো ফ্রেট রেট বাড়া মানে কিন্তু এই ফ্লিট ওনারদের জন্য, যারা এই গুড ট্রানজিট করে তাদের জন্য ভালো। তারা এনকারেজড হচ্ছে যে না, তাহলে তো আমাকে ফ্লিট বাড়াতে হবে। তো তারা কি করছে? আরো বেশি পারচেস করছে। তারপর একদম। পিএম ই ড্রাইভ, পিএম ই ড্রাইভে কিন্তু এটা শুধুমাত্র কিন্তু টু হুইলার্স বা থ্রি হুইলার্স নয়, ই ড্রাইভ কিন্তু টু হুইলার্স, থ্রি হুইলার্স, এই কমার্শিয়াল ভেহিকেল মানে ট্রাক, বাস, এই সবগুলো কিন্তু পিএম ই ড্রাইভের আওতায় এসেছে। আর শুধু যেটা ফেম টু তে ছিল, সেটা হচ্ছে ফোর হুইলার্স পার্সোনাল ভেহিকেলও ছিল, সেটাকে ওরা বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু পিএম ই ড্রাইভে প্রায় 10,500 কোটি টাকার মতো স্পেন্ড করার কথা আছে। তো তো, উম, এই এই আহ, মানে এই পুরো ড্রাইভটাতে, মানে এটা মোটামুটি পুশ করছে যে আহ, ওই বেনিফিটটা পাওয়ার জন্য আহ, আরো পার্টিসিপেন্টরা এই পিএম ই ড্রাইভের আওতায় আসতে চাইছে। তো ন্যাচারালি আসলে কি হচ্ছে, এই গভর্নমেন্ট স্পেন্ডিং কিন্তু এখানে একটা বড় রোল প্লে করছে। প্লে করছে। আহ, আপনার এই সেক্টরটা, মানে এই যে কমার্শিয়াল ভেহিকেলের সেক্টরটাকে একটা ট্র্যাকশন দিয়ে রাখছে। হুম। হুম। তো এটা ছিল ওভারঅল ডিমান্ড সিনারিও। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে টাটা মোটরস, আমি বলেছিলাম যে পুরো ইন্ডিয়া এক্সপোজড, ইন্ডিয়া ফোকাসড বিজনেস, যেখানে ওই ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা রিস্ক
ছিল না, কিন্তু টাটা মোটরস রিসেন্টলি ডিসাইড করেছে যে ওরা একটা ইভেকো বলে একটা কোম্পানিকে টেক ওভার করছে। আচ্ছা। ইভেকোটা বেসিক্যালি, এটা লেখা IVECO, ইভেকো যে কোম্পানিটা, এটা বেসিক্যালি একটা এই সিমিলার, মানে এই টাটা মোটরস ইন্ডিয়ার যে কমার্শিয়াল ভেহিকল বিজনেস, ঠিক সিমিলার বিজনেস। ওরা ওইখানে ওই LCV MHCV বিক্রি করে, সিভি প্লেয়ার, আর বাসও বিক্রি করে। আর আচ্ছা। প্রায় ধরুন ইউরোপে 11% মতো মার্কেট শেয়ার রয়েছে ওদের ওই কমার্শিয়াল ভেহিকল সেগমেন্টে। তো টাটা মোটরস বলছে যে এই এই টেক ওভারটার ফলে কি হচ্ছে, টাটা মোটরস বলছে যে অবশ্যই কিছু ডেট বেড়ে যাচ্ছে এর জন্য। তো টাটা মোটরস কি করবে, এই যে ডেটটা বাড়ছে, এই ডেটটা 4 বছরের মধ্যে রিপে করে দেবে টাটা মোটরস বলেছে। আর 2 বছরের মধ্যে ওরা এই কোম্পানিটাকে, মানে এই যে টেক ওভারের ফলে কি হবে, কিছু তো ডেফিনেটলি লস রিপোর্ট করবে, তো সেই পুরোটা ব্রেক ইভেনে আনতে ওদের বছর দুয়েক টাইম লাগবে। তো প্রায় আহ, ধরে নিন 1.4 লাখ ক্রোড়ের মতো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলছি, ইভেকোর একটা টপ লাইন আছে 1.4 লাখ ক্রোড়ের মতো। আচ্ছা। আর মার্জিনটা খুব আহামরি কিছু নয়, ওই এবিট মার্জিন ধরে নিন 6.3%-এর মতো এবিট মার্জিন করে ওই ইভেকো ইউরোপে। কিন্তু এগুলো সবই ওদের কারেন্সিতে, মানে ডলার টার্মে করে, বা ধরুন পাউন্ড টার্মে করে। পাউন্ড। আহ, কিন্তু আহ, এটা আমরা কনভার্ট করে বলছি যে 1.4 লাখ ক্রোড়ের মতো একটা টপ লাইন আছে, 6.3%-এর মতো একটা এবিট মার্জিন ওরা রিপোর্ট করে। তো মোটামুটি 2 বছরের মধ্যে এটা ব্রেক ইভেনে চলে আসে। তো আচ্ছা। এই যে পুরো বিজনেসটায় একটা তো এটার মানে পুরো বেনিফিটটা আসতে সময় তো একটু সময় লাগবে। লাগবে মানে একটু। ধরে নিন বছর দুই এক টাইম, তো হ্যাঁ। এক টাইম ফ্রেম একটা আহ, দেখতে হবেই। এবার কি হবে যে এই যে আগামী মানে 2 বছর পরে কি হবে, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোয়ার্টার বাই কোয়ার্টার ওরা হয়তো ইমপ্রুভ করছে, ওদের ডেটটা হয়তো একটু একটু করে কমছে, কমে আসছে। রেভিনিউটা বাড়বে, কিন্তু ওই ব্রেক ইভেনটা হয়তো নেগেটিভ রিপোর্ট করলো, তারপরে দেখবেন যে আস্তে আস্তে ওই ন্যারো ডাউন হচ্ছে লসটা, তারপরে হয়তো ওরা প্রফিটে আসবে। তো এরকম একটা স্ট্রাকচার হলে হতে পারে। তো অপরচুনিটি সাইজ ইজ বিগ, কিন্তু শর্ট টার্ম কিছু ভলাটিলিটি, কিছু প্রেসার তো ডেফিনেটলি থাকছে। থাকছে। এবং পরবর্তীকালে মানে এটা যদি আমরা লং টার্ম মানে 2 বছরে আমরা যদি হ্যাঁ, দেখি, অর্থাৎ আমরা যেহেতু ইবুকো টেক ওভার করে, তাতে কি হবে, লং টার্মে ইউরোপের একটা বড় মার্কেটও তারা ধরতে পারছে বা ডেফিনেটলি, ক্যাপচার করতে ডেফিনেটলি পারছে। 11% মার্কেট তো শেয়ার আছে, মানে তো ভালো মানে একটা ভালো স্ট্যান্ডার্ড মার্কেট মার্কেট শেয়ার আছে। একদমই তাই, তো হুম। সেটা একটা পজিটিভ দিক। মানে শর্ট ডেফিনেটলি। টার্মের জন্য হয়তো কিছু ডেট তৈরি হতে পারে, কিন্তু পজিটিভলি সেটা আগামী দিন বা যদি আমি মনে করি যে আগামী 10 বছরের ভিউ, তাতে কিন্তু একটা ডেফিনেটলি পজিটিভ এটা দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকেও বললাম যে আপনারা শুনলেন, আপনারা জানলেন, এবং যে পুরো ভিডিওটা আপনি যখন দেখছেন বা দেখলেন, তাতে একটা কথা বলবো কিন্তু বারবার, সেটা হচ্ছে আপনি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে যেটাই করবেন ট্রেডিং এর ক্ষেত্রেই করুন, বা আপনি কোনো স্টক নিয়ে বসে গেলেন এরম না, ইনভেস্ট করতে গেলে আপনাকে জেনে ইনভেস্ট করতে হবে। তো জানুন, কারণ হচ্ছে আপনি যখন এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, তার মানে আপনার ইন্টারেস্ট এটার মধ্যে আছে। তো শিখে কাজটা করুন। আমি এটা আপনাকে মানে আশ্বাস দিতে পারি যে গ্রো ক্যাপ একাডেমি এবং আমাদের যারা টিচার আছেন বা আমাদের ফান্ডামেন্টালের ক্ষেত্রে অনিক মিত্র স্যার আছেন, আমরা ডেফিনেটলি আপনাদেরকে সেই জায়গাটা তৈরি করে দেবো, বা সেই জায়গাটাতে আমরা সাপোর্ট দেবো, যাতে আপনি সেই জিনিসটা সম্পূর্ণভাবে শিখে কাজটা করতে পারেন। কিন্তু একটা ছোট জিনিস বলি, হ্যাঁ। আহ, যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য ফান্ডামেন্টাল, যারা শর্ট টার্ম বা মিড টার্ম করেন তাদের জন্য কি ফান্ডামেন্টাল নয়? হ্যাঁ, ফান্ডামেন্টাল তাদেরকেও হেল্প করে। তাদেরকেও করেন। কিভাবে হেল্প? হ্যাঁ, কিভাবে হেল্প করে, সেটা হচ্ছে এই যে আমি বললাম আপনাকে শর্ট টার্ম ভিউ, লং টার্ম ভিউ, আপনি যখন ওই অ্যানালিসিসটা করতে পারছেন, তখন মানে আপনি সেইভাবে যখন গ্রুম হচ্ছেন, শর্ট টার্ম ভিউ লং টার্ম ভিউ আপনি দেখতে পাচ্ছেন, আপনি যখন রেজাল্টটা শিখছেন যে কিভাবে রেজাল্ট দেখতে হচ্ছে, রেজাল্টের কি ইম্প্যাক্ট আসছে, তখন কিন্তু আপনি ডিসিশন নিতে পারছেন। আপনার শর্ট টার্ম ভিউ এর জন্য কিন্তু আপনি ডিসিশন নিতে পারছেন। আর একদম ইনফ্যাক্ট তাই। শুধু তাই নয়, যারা টেকনিক্যালি ট্রেড করেন, যারা টেকনিক্যালি ট্রেড করেন তারা কিন্তু ভালো স্টকে টেকনিক্যালি বাই করার অপরচুনিটি খুঁজলে সেটা বেটার কাজ করে। খারাপ একদম। যেটা, ভালো কি সেন্সে যে ফান্ডামেন্টালি ভালো,
বা শর্ট টার্ম কিছু ভালো ট্রিগার আছে, কিন্তু সেটা তো আপনাকে জানতে হবে, না জানলে বুঝতে পারবেন না কোথায় ট্রিগার আছে। তো একদম। যে কোম্পানিগুলো শর্ট টার্ম ভালো ট্রিগার আছে সেই কোম্পানিগুলো যারা ট্রেড করেন, যারা পজিশন নিচ্ছেন শর্ট টার্মের জন্য, তারা যদি সেই কোম্পানিগুলোতে পজিশন নেন যেগুলো কিছু শর্ট টার্ম ট্রিগার আছে, তার ঠিক তাতে আছে। তার বেনিফিট হবার সম্ভাবনাটা বেশি থাকে। অবশ্যই আর লং অবশ্যই। টার্মের জন্য তো ডেফিনেটলি ফান্ডামেন্টাল ছাড়া অপশন কোথায়, তাই যে নেই। আপনাকে ভাবতে হবে একদম। যে ফান্ডামেন্টাল দিতে হবে, টাইম হরাইজন থাকবে, সময় গোটাকে কন্টিনিউয়াসলি ট্র্যাক করতে হবে। তো একদম। সেই জিনিসগুলো যতক্ষণ না শেখা যাচ্ছে, ততক্ষণ কিন্তু কারেক্ট ডিসিশন মেকিং পসিবল না। পসিবল না। তো চলুন আজকে আমরা এটাই, আপনারা দেখলেন টাটা মোটরসের ওপর আমাদের কি ভিউ আছে বা স্যারের কি ভিউ আছে। তো আগামী দিনে আবার কোনো স্টক নিয়ে আসবো। তো কোন স্টক নিয়ে আসবো, যে স্টক সম্বন্ধে আপনি কমেন্টস বক্সে লিখবেন যে স্যার আমি এই স্টক সম্বন্ধে জানতে চাই। তো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন, যত তাড়াতাড়ি কমেন্ট করবেন, যত স্টক আসবে সেই অনুযায়ী আমরাও আপনাদের সঙ্গে থাকবো। তো দেখতে থাকুন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।